সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আর এই ঘোষণা বিশ্বের ভূরাজনীতিকে নতুন মোড় দেয়, যেখানে একদিকে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্স ফিলিস্তিনি জনগণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পদক্ষেপের কঠোর বিরোধিতা করে, একে সন্ত্রাসকে পুরস্কৃত করা এবং 7 অক্টোবর হামলার শিকারদের অপমান বলে দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই স্বীকৃতিকে হামাসের প্রচারণার অংশ বলে অভিহিত করেন, আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে বলেন ইরানি প্রক্সি রাষ্ট্র তৈরির রাস্তাকে প্রশস্ত করা, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন এটি সন্ত্রাসের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ এবং হামাসকে পুরস্কৃত করার শামিল। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য উপদেষ্টা ওফার ব্রনস্টাইন বলেছেন, যদি ফিলিস্তিন রাষ্ট্র আগে থেকেই স্বীকৃত হতো তবে 7 অক্টোবরের মতো হামলা হয়তো ঘটত না। তিনি স্পষ্ট করে বলেন যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান গত 40 বছর ধরেই আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে, কিন্তু বাস্তবায়নের অভাবে এই দীর্ঘদিনের সংঘাত নিরসন হয়নি। ম্যাক্রোর মতে গাজায় এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি দরকার, বেসামরিক মানুষের কাছে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা জরুরি এবং হামাসকে নিরস্ত্রীকরণের পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা এখন অনস্বীকার্য। একই সঙ্গে তিনি বলেন ফ্রান্সের এই সিদ্ধান্ত শুধু মানবতা নয় বরং ন্যায় বিচারের পক্ষেও এক সাহসী পদক্ষেপ। বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে ইউরোপের একাধিক দেশ রয়েছে। তবে ফ্রান্সই হতে যাচ্ছে সবচেয়ে প্রভাবশালী পশ্চিমা শক্তি, যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে। এর ফলে যুক্তরাজ্য সহ অন্যান্য ইউরোপীয় শক্তিগুলোর উপরও চাপ তৈরি হয়েছে, যাতে তারা একই পথে হাঁটে। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এমপি এমিলি থর্নবেরি বলেন, যুক্তরাজ্যের উচিত এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং দেরি না করে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানো। তিনি বলেন, আমরা অতীতে বহুবার সুযোগ হারিয়েছি, এবার যেন তা না হয়। ফ্রান্স ও যুক্তরাজ্য যদি একসঙ্গে স্বীকৃতি দেয় তবে তা হবে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। বিশেষ করে 1916 সালের সাইক্স-পিকো চুক্তির যুগ্ম স্বাক্ষরকারী দেশ হিসাবে তাদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা থামাতে হলে রাষ্ট্রীয় স্বীকৃতি, যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এমিলি থর্নবেরির নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদন অনুযায়ী অবিলম্বে গাজায় আহত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে তাদের স্থানান্তর এবং জাতিসংঘের মাধ্যমে সরাসরি মানবিক সহায়তা বিতরণের সুপারিশ করা হয়েছে। অবৈধ বসতিতে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সেই সব কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার সুপারিশও করা হয়েছে, যারা এই অবৈধ কার্যক্রমকে সহায়তা করছে। একদিকে যখন ফ্রান্স মানবিক ও ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে, অন্যদিকে ইসরায়েলি নেতারা এই পদক্ষেপকে নৈতিক দেউলিয়াত্ব বলে অভিহিত করছেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নফতালি বেনেট বলেন, 7 অক্টোবরের হত্যাযজ্ঞের পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি কূটনীতি নয় বরং এক নৈতিক পতন। ইসরায়েলি মিডিয়া কিপ্পা একে বলেছে ইসরায়েলের জন্য কূটনৈতিক আঘাত। কিন্তু এই প্রতিক্রিয়ার মধ্যেও ওফার ব্রনস্টাইন বলেন, যারা বলছে আমরা সন্ত্রাস উৎসাহিত করছি, তাদের প্রতি আমার প্রশ্ন, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়াই 7 অক্টোবর হামলা হলো, তাহলে কিভাবে রাষ্ট্র গঠনকে দায়ী করা যায়? বরং এর অনুপস্থিতি এই ঘটনার মূলে। তিনি বলেন, ম্যাক্রোর সরকার রক্তপাত থামাতে ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষোভের মধ্যেও ফ্রান্স তার সিদ্ধান্তে অটল। একই সঙ্গে এটিও সত্য যে মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায় ও সুবিচারের পক্ষে অবস্থান নেওয়া। এরই মধ্যে আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার না করে আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য করেছে। গত এপ্রিল মাসে নেতানিয়াহু যখন বুদাপেস্ট সফর করেন, তখন তার বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও হাঙ্গেরি তাকে গ্রেফতার করেনি। ফলে আইসিসি হাঙ্গেরিকে তার তত্ত্বাবধায়ক সংস্থা অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিজের কাছে রেফার করেছে। হাঙ্গেরি দাবি করেছিল যে তারা রোম স্ট্যাটিউটকে আইনিভাবে বাস্তবায়ন করেনি, কিন্তু আদালত স্পষ্ট জানায় যে সদস্য রাষ্ট্র হিসাবে তাদের দায়িত্ব ছিল এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ঘোষণা দিয়েছেন তারা আইসিসি ত্যাগ করবেন, যাকে নেতানিয়াহু সাহসী ও নীতিনিষ্ঠ সিদ্ধান্ত বলে প্রশংসা করেছেন। তবে এটি দেখায় কিভাবে ভূরাজনৈতিক স্বার্থ আইনের শাসনকে উপেক্ষা করছে। আইসিসি ইতিমধ্যে নেতানিয়াহু এবং
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্তের বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ক্ষুধার নীতি ও টার্গেটেড হামলার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয় 2024 সালের নভেম্বরে। যদিও আইসিসির হাতে পুলিশ বাহিনী নেই, তবু এটি ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সহযোগিতা ব্যতীত এটি কার্যকর হওয়া সম্ভব নয়। এই অবস্থায় যখন একের পর এক ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে, তখন বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় এক পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যা একদিকে গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধ করার চেষ্টা, অন্যদিকে দীর্ঘদিন ধরে অস্বীকৃত ফিলিস্তিনি জাতিসত্তার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াকে বেগবান করছে। ফ্রান্সের এই পদক্ষেপ কেবল একটি রাষ্ট্রকে স্বীকৃতি নয়, বরং এটি যুদ্ধবিরতি, শান্তি, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষে এক ঐতিহাসিক ঘোষণা। এদিকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনায় পড়েছে ব্রাসেলস, যেখানে অক্সফ্যাম, সেভ দ্য চিলড্রেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলি অভিযোগ করেছে যে ইসরায়েলের অবরোধের মুখে ফিলিস্তিনিরা মৃত্যুর সঙ্গে লড়ছে, অথচ ইউরোপের ক্ষমতাধর দেশগুলো প্রতিক্রিয়ায় কেবল বিবৃতি ও সোশ্যাল মিডিয়ার পোস্টে সীমাবদ্ধ থাকছে, বাস্তব পদক্ষেপে নয়। অক্সফ্যামের নীতি নির্ধারক বুশরা খালিদি স্পষ্ট করে বলেছেন, টুইট মানুষকে খাওয়ায় না, বিবৃতি সাহায্য পৌঁছায় না। তার ভাষায় ইউরোপীয় ইউনিয়নের আচরণ হতবুদ্ধিকর এবং শূন্য বাক্যে পরিপূর্ণ, যেখানে ইসরায়েলের উপর বাস্তব চাপ প্রয়োগ না করে সামাজিক মাধ্যমে আবেগী বার্তা ছড়িয়ে মানবিকতা রক্ষার নাটক করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়ন গাজার পরিস্থিতিকে অসহ্য বললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সমালোচনায় পড়েছেন। ইউরোপের কিছু কূটনীতিবিদ জানিয়েছেন, ইসরায়েল ইউ সম্পর্ক নির্ধারিত অ্যাসোসিয়েশন চুক্তির অধীনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও এখনও ইউ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। অ্যামনেস্টির উপ-আঞ্চলিক পরিচালক হুসেন বাওমি বলেন, ইসরায়েলের বাণিজ্য সুবিধা স্থগিত করাই একমাত্র কার্যকর পন্থা, কারণ শুধু আলোচনায় বাস্তব পরিবর্তন আসে না। তিনি বলেন, গণহত্যা ও পরিকল্পিত দুর্ভিক্ষের মুখে ইউরোপের বিবৃতি খুব দেরিতে এসেছে এবং অত্যন্ত কম। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 81 জন শিশু ও 34 জন প্রাপ্তবয়স্ক পুষ্টিহীনতায় মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক একে মানবসৃষ্ট গণঅনাহার বলে অভিহিত করেছেন। অথচ ইসরায়েল জাতিসংঘকে দোষারোপ করছে যে নাকি তারা সাহায্য বিতরণে ব্যর্থ হচ্ছে, কিন্তু জাতিসংঘ ও এনজিওরা বলছে ত্রাণপণ্য থাকলেও তা প্রবেশ করাতে দেওয়া হচ্ছে না। অক্সফ্যামের খালিদি বলেন, আমাদের কাছে খাদ্য সাহায্য আছে, কিন্তু সরবরাহ করতে পারছি না, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের আটকে রেখেছে। চিকিৎসা সংস্থা এমএসএফের মহাসচিব ক্রিস লকিয়ের বলেন, ইউর নিষ্ক্রিয়তা গণহত্যার সহায়ক। তিনি আহ্বান জানান ইউরোপীয় নেতাদের এখনই সাহস দেখিয়ে পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে সেভ দ্য চিলড্রেনের মারিয়া লুইজ লারোসা বলেন, গত 21 মাসে ইউরোপীয় ইউনিয়নের অক্রিয়তা গাজার গণহত্যাকে আরও গভীর করেছে এবং তাদেরকে দায়ী করেছে ক্রাশিং রেসপন্সিবিলিটি বা চরম দায়বদ্ধতার জন্য। হিউম্যান রাইটস ওয়াচের ওমর শাকিন বলেন, ইউর নিষ্ক্রিয়তা ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুদ্ধপ্রাত চালিয়ে যাওয়ার জন্য। এই ভঙ্গুর পরিস্থিতিতে গাজায় সাহায্য পৌঁছাতে ব্যর্থতা শুধু আন্তর্জাতিক ন্যায় বিচারকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং গোটা পশ্চিমা মানবাধিকার অবস্থানকেই বিতর্কিত করে তুলছে। একই সঙ্গে আরেকটি সংকটের কেন্দ্রবিন্দুতে হয়েছে ইরান, যেখানে ইসরায়েলের জুন মাসে সামরিক ও পারমাণবিক স্থাপনে বিমান হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় ইরানের শীর্ষ বৈজ্ঞানিক ও সামরিক কর্মকর্তা নিহত হন এবং এর ফলে 15 জুন নির্ধারিত ষষ্ঠ পর্বের মার্কিন ইরান পারমাণবিক আলোচনা স্থগিত হয়। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে ইরানের ফোর্দো, ইস্ফাহান ও নাতানজে পারমাণবিক স্থাপনে হামলা চালায়, যার জবাবে তেহরান আন্তর্জাতিক আণবিক গবেষণা সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করে তাদের পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। এই প্রেক্ষিতে ইরান, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে ইস্তানবুলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা ছিল জুন যুদ্ধের পর প্রথম আনুষ্ঠানিক আলোচনা। বৈঠকটি ইরানের কনসুলেটে কয়েক ঘন্টা চলে, যদিও বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইউরোপীয় ইউনিয়নের 3 সদস্য এখন 2015 সালের পরমাণু চুক্তি বা জেসিপিও অনুযায়ী স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার চিন্তা করছে, যার সময়সীমা অক্টোবর পর্যন্ত, এবং এই সিদ্ধান্ত আগস্টের শেষ ভাগ নাগাদ নেওয়া হতে পারে। ইউরোপীয় কূটনীতিক সূত্র বলেছে, নিষ্ক্রিয়তা কোনো বিকল্প নয়, আর তারা ইরানকে আহ্বান জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও আইএই এর সাথে সহযোগিতায় নমনীয়তা দেখাতে। যদিও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছেন এবং বলেন, ইউরোপীয় পক্ষগুলি যুক্তরাষ্ট্র 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর নিজেদের দায়িত্ব পালন করেনি। তিনি বলেন, আমরা তাদের সতর্ক করেছি, তবুও সমাধান খুঁজছি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমাদের সমৃদ্ধিকরণ নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং তা চলতেই থাকবে। তিনি বলেন, জুনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সাময়িকভাবে বন্ধ ছিল, কিন্তু প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার E3 কে স্ন্যাপব্যাক চালুর আহ্বান জানিয়ে বলেন, দ্বিধা নয়,
নয়, কঠোর পদক্ষেপই এখন সময়ের দাবি। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো ভবিষ্যৎ হামলা বা কূটনৈতিক বিচ্ছিন্নতার জবাবে কঠোর প্রতিক্রিয়া আসবে। তেহরান পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি বা এনপিটি থেকেও বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। আইএই এর সাথে ভবিষ্যৎ যোগাযোগ নতুন কাঠামোতে হবে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা, এবং কিছু টেকনিক্যাল প্রতিনিধি শীঘ্রই আলোচনার জন্য তেহরানে ফিরবে বলে জানা গেছে। এই পরিস্থিতি প্রমাণ করে বিশ্ব এখন এমন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে একদিকে গাজায় মানবিক বিপর্যয়, অন্যদিকে ইরান, ইউরোপ, আমেরিকা পারমাণবিক উত্তেজনা, সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতির ভারসাম্য চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। আর এই মুহূর্তে ন্যায় বিচার, মানবতা এবং রাজনৈতিক সদিচ্ছাই পারে এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে।